গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 50। এখানে আজকে আমি কিন্তু একটু সায়েন্স জিকে প্র্যাকটিস তোমাদের করাবো। খুব সহজ প্রশ্নই থাকবে, সায়েন্সের একদম খুব বেসিক কোশ্চেন, যেগুলো তোমাদের কেমন হচ্ছে, স্কোর কত হচ্ছে অবশ্যই জানাবে ভিডিও শেষে, ক্লাসের শেষে। তো আমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসে, এখানে আমার ক্লাস সকাল 7:30 থেকে পাবে দা ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে এক ঝলকে দেখে রাখো। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পেতে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে দা ওয়ে অফ সলিউশন, এই টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করো। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো আমাদের যে নতুন ব্যাচ এসছে WBP KP প্র্যাকটিস ব্যাচ, দুর্দান্ত একটা প্র্যাকটিস ব্যাচ হতে চলেছে। অলরেডি শুরু হয়ে গেছে প্র্যাকটিস ব্যাচ, 23 তারিখ থেকে ব্যাচটা শুরু হচ্ছে। 3 মাসের ব্যাচ, 3 মাসের ব্যাচ, অর্থাৎ 3 মাস ধরে আমরা প্র্যাকটিস ক্লাস করাবো। 200 বেশি ক্লাস এখানে পাবে, 224টা সম্ভবত, তার বেশি ক্লাস এই ব্যাচে থাকবে। 3 মাস ধরে সোম থেকে শনিবার ক্লাস কিন্তু চলবে, এবং সমস্ত ক্লাসের PDF পাবে, MCQ প্র্যাকটিস, লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস এখানে করানো হবে। 3 মাসের ব্যাচ, তুমি 8 মাস ধরে এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে। ঠিক আছে, মাত্র 599 রয়েছে। এই অফারটা কিন্তু থেকে যাচ্ছে আপাতত, যেহেতু নিউ ইয়ার উপলক্ষে কিন্তু অফারটা আছে, প্রত্যেকে জয়েন করতে পারো। মাত্র 599 তুমি 8 মাসের একটা ব্যাচ পাচ্ছ। ক্লাস কিন্তু 3 মাস হবে, হ্যাঁ, মানে টোটাল আমরা যে ক্লাস তোমাদেরকে করাবো সেই ক্লাস 3 মাস ধরে হবে, এবং ভ্যালিডিটি তোমরা পাচ্ছ 8 মাস। আচ্ছা, এছাড়া আমাদের ANM GNM এর প্রস্তুতি ব্যাচ রয়েছে, ANM GNM ফাউন্ডেশন ব্যাচ, ANM GNM 2025 এই পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচ করানো হচ্ছে। অলরেডি ক্লাস শুরু হয়েছে। যদি কেউ মনে করো যে এই পরীক্ষা দেবে, অবশ্যই প্রস্তুতি নাও, পড়াশোনা করে পরীক্ষা দাও, ভালো র্যাঙ্ক হবে আশা করা যায়। এবং আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সমস্ত পরীক্ষার জন্য, একটাই ব্যাচ, কম্বাইন্ড প্র্যাকটিস ব্যাচ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, KP, PSC, রেল, SSC। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, এটা ফাউন্ডেশন ব্যাচ। SSC রেলের শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ রয়েছে। তো চলো, আমরা অনেক ব্যাচের কথা বলেছি, এবার আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। MCQ প্র্যাকটিস সায়েন্স থেকে তোমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে। প্রথম প্রশ্ন খুব লম্বা চওড়া এখানে লেখা রয়েছে, বাট খুবই সহজ কোশ্চেনটা, খুবই সহজ। আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি হলো, এটি খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো আলোকবর্ষ, খুব বেশি সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো আলোকবর্ষ, আলোক তীব্রতা পরিমাপের একক হলো আলোকবর্ষ। তো এর মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক রয়েছে? এখানে 1, 2, 3 কোশ্চেন নাম্বার 1, আবার এখানে 1, 2, 3 রয়েছে। যাই হোক, এর মধ্যে থেকে কোনটা সঠিক আছে তোমাকে বার করতে হবে। আলোকবর্ষ এটা দৈর্ঘ্যের একক, আমরা বা দূরত্বের একক, এটা প্রত্যেকে আমরা জানি, এবং এটি একটা বড় দৈর্ঘ্যের একক, এটাও আমরা জানি। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা পাচ্ছি অপশন 1টা সঠিক পাচ্ছি। খুব বেশি সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো আলোকবর্ষ। দেখো, এটা সময়ের একক মোটেই নয়, এটা ভুল আছে। আলোক তীব্রতা পরিমাপের একক আলোকবর্ষ, এটাও ভুল আছে। তাহলে আমরা এখানে উত্তর করব অপশন ডি, 1 নম্বর অপশনটি এখানে সঠিক আছে। 1 আলোকবর্ষ, দেখো 1 লাইট ইয়ার, এটা আমরা যদি কিলোমিটারে দেখি, 1 আলোকবর্ষ সংজ্ঞাটা কি? আলোকবর্ষ কাকে বলে? বলা হচ্ছে শূন্য স্থানে আলো 1 বছরে যতটা দ্রুত অতিক্রম করতে পারে সেই দ্রুতকে আমরা বলি 1 আলোকবর্ষ। অর্থাৎ আলোকবর্ষের এটাই সংজ্ঞা যে শূন্য মাধ্যমে 1 বছরে আলো যে দ্রুত অতিক্রম করে সেটাকে বলবো 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ, এটাকে যদি আমরা কিলোমিটারে দেখি, 9.46 × 10⁻12 কিলোমিটার, মানে বুঝতে পারছো 9.46 × 10⁻12 কিলোমিটার, মানে 9.46 ইন্টু, এর সাথে গুণ করতে হবে 1-এর পরে 12টা শূন্য দিয়ে, 1-এর পরে 12টা শূন্য দিয়ে গুণ করলে যে কিলোমিটার পাচ্ছি ওটাই হচ্ছে 1 আলোকবর্ষ, মানে বহু বড় আর কি।
এটা গেল আলোকবর্ষ। আচ্ছা, এই আলোকবর্ষ কি দৈর্ঘ্যের সব থেকে বড় একক? বলতে পারবে আলোকবর্ষ কি দৈর্ঘ্যের সব থেকে বড় একক, নাকি এর থেকেও বড় একক আছে? উত্তর কি হবে? উত্তর হবে আলোকবর্ষ সব থেকে বড় একক নয়। দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পারসেক। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে। দূরত্বের বা দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কি হবে? বড় একক হলো পারসেক। এটা কিন্তু মনে রাখতে হবে, পারসেক সব থেকে বড় একক দূরত্বের, মনে থাকবে। তাহলে পারসেকের সঙ্গে আলোকবর্ষের সম্পর্কটা কি মনে আছে? এই এক পারসেক ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ বা লাইট ইয়ার। তাহলে একটা পারসেক মানে 3.26, মানে 3 আলোকবর্ষ যতটা দূরত্ব, ঠিক আছে, আবার 0.26, তারপর অ্যাড করলে আমরা 1 পারসেক পাচ্ছি। মানে আলোকবর্ষের 3 গুণেরও বড় একক হচ্ছে পারসেক। এবার আরেকটা কথা তোমাদের বলবো, যেটা অনেক ক্লাসে বলেছি, সেটা হচ্ছে দূরত্বের সবচেয়ে ছোট এককটা কি। এটা আমরা নর্মালি যেটা ধরি তার থেকেও একটা ছোট একক আছে। আমরা ফার্মি বলে থাকি সচরাচর যে দূরত্বের ছোট একক, সবচেয়ে ছোট একক, কিন্তু আরো একটা আছে প্লাঙ্ক লেন্থ। এটাও আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, এমনি আমরা কাজের ক্ষেত্রে যেটা ধরি সেটাই ছোট মাপি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আরো ছোট একক তৈরি করা গেছে, সেটা হচ্ছে প্লাঙ্ক লেন্থ। আমি বলবো দূরত্বের সবচেয়ে ছোট একক এটা হচ্ছে, বলা হচ্ছে প্লাঙ্ক দৈর্ঘ্য। প্লাঙ্ক লেন্থ, এটাকে বলা হচ্ছে সবচেয়ে ছোট একক দূরত্বের। কিন্তু যদি বলা হয় যে এমনি নর্মালি যেটা আমরা ব্যবহার করি থাকি ফার্মি, যেটা অনুপরমাণুর ব্যাস মাপতে, অতটুকুই, তার থেকেও এটা ছোট একক। এটা তোমরা একটু নোট করে নিও। মানে এক প্লাঙ্ক লেন্থ মানে এরকম দাঁড়াচ্ছে, যদি আমরা মিটারে দেখি, 1 প্লাঙ্ক লেন্থ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻35 মিটার। বুঝতে পারছো? এটা মানে প্রচুর ছোট। এক ফার্মি মানে কত? 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার। আর এটা হচ্ছে 1 প্লাঙ্ক লেন্থ এটা মানে 1.6 ইন্টু 10⁻⁻35 মিটার, মানে এর থেকে আরো বহুগুণ ছোট আছে। এটাও তোমরা নোট করে নেবে। এটা কিন্তু আজকে আমি বলেছি এতদিন পড়ানোর পর, ঠিক আছে, কিন্তু নর্মালি আমরা ব্যবহার করি ফার্মি, যার কারণে ওটা খুব একটা বলা হয় না। আচ্ছা, যাই হোক, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো কি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন এটা কি? ক্যালসিফেরল, রেটিনল, ন্যাপথোকুইনন, টোকোফেরল। ভিটামিন ই, আমরা এটুকু উপর থেকে জানি, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন ভিটামিন ই। ভিটামিন ই আমরা কোথায় পাচ্ছি? অঙ্কুরিত ছোলা ভিটামিন ই পাই। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। অপশন ডি যেটা আছে আমাদের এখানে, এটা সঠিক উত্তর হয়ে যাবে। ক্যালসিফেরল হচ্ছে কি? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট, অস্টিওমালেশিয়া রোগ হয়। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? ক্যারোলাস লিনিয়াস, দ্বিপদ নামকরণের জনক আমরা জানি। তো সেই দ্বিপদ নামকরণের চ্যাপ্টারে আমরা বিভিন্ন যে পর্বগুলো পাই, পর্ব
পাশাপাশি গোত্র, গণ, তো সেই জায়গাগুলো আমরা এখানে পাই। মানুষ কডাটা পর্বের অন্তর্ভুক্ত, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। হলো আমের ভোজ্য অংশের নাম কি? আমের ভোজ্য অংশের নাম কি? এন্ডোকার্প, মেসোকার্প, পেরিকার্প, থ্যালামাস। তো এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে আসে যে লিচুর ভোজ্য অংশ কি? এরিল। নারকেলের ভোজ্য অংশকে বলি আমরা শস্য বা এন্ডোস্পার্ম। আমের ভোজ্য অংশ হচ্ছে মেসোকার্প। এখানে আরো কয়েকটা রয়েছে। পেয়ারার ক্ষেত্রে যে ভোজ্য অংশ আছে থ্যালামাস, পেরিকার্প, প্লাকন্টা। আনারসের ক্ষেত্রে বৃতি, আপেল, থ্যালামাস, আম মেসোকার্প, কাজু কোটাইলেডন, পেটানকল, কাঁঠাল, বৃতি, বীজ, পেরিয়ান। যেগুলো ভোজ্য অংশ, এগুলো হচ্ছে ভোজ্য অংশ, যে অংশগুলো আমরা খাচ্ছি। আচ্ছা, লিচু, এটা মনে রাখবে, লিচু হচ্ছে এরিল, এটা পরীক্ষা আসে। নারকেল, যেটাকে বলা হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। পরবর্তী প্রশ্ন, চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? অর্থাৎ চোখে যখন দেখবে তোমার চোখে কোনো টর্চ লাইটের ফোকাস ফেলা হয়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। বা একটা আমাদের সহ্য ক্ষমতা রয়েছে, অতিরিক্ত আলো হলে দেখতে অসুবিধা হয়, আবার অন্ধকারে দেখতে অসুবিধা হয়। তো সেই ব্যাপারটা আমাদের চোখের যে অংশটি নিয়ন্ত্রণ করে সেটা কি? কর্নিয়া, কোরোয়েড, আইরিশ, রেটিনা। উত্তর হবে অপশন সি, আইরিশ। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? দেখো, একদম সহজ প্রশ্ন দিয়ে আজকে বললাম যে আজকে ক্লাস করাবো, তোমাদের একদম বেসিক জায়গাগুলোকে ঠিক করতে হবে। তো সায়েন্সের উন্নতির জন্য কি করতে হবে? তুমি রেলের পরীক্ষা দেবে, এনটিপিসি গ্রুপ ডি যেখানেই দাও সায়েন্সের প্রশ্ন আসবে, এবং সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। সেই চ্যাপ্টারে এমসিকিউ কি হয় পড়তে হবে, একটা ধারণা রাখতে হবে। ঠিক আছে? বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে তোমার ধারণাটা মাস্ট। লাইফ সায়েন্স অনেকটা মুখস্থ করলে চলে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স তুমি না বুঝতে পারলে, একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে আর পারবে না। তাহলে তোমার কাজ হবে এটাই যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ভালো করে খুঁটিয়ে পড়ো, যদি এনটিপিসি রেলের পরীক্ষায় চান্স পেতে চাও। কারণ জিকে থেকে অনেকটাই সায়েন্স থাকবে, আর বর্তমান তুমি ডব্লিউবিপি কেপি দাও, সেখানে সায়েন্স দেখো 40টা প্রশ্ন প্রিলিমসে যেটা থাকতো 25টার মধ্যে 8-10টা সায়েন্স থাকছে। বেসিক কোশ্চেন, মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোন ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকটা কি? তড়িৎ দ্বারা চুম্বক পরিণত করাকে, পরিণত হওয়া যে বস্তুগুলোকে আমরা তড়িৎ চুম্বক বলি। অর্থাৎ তড়িৎ প্রবাহ হলে চুম্বকত্ব তৈরি হবে। তো এই তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? বৈদ্যুতিক ঘন্টা, টেলিফোন, টেলিগ্রাফ, নাকি সবকটিতে? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এখানে অপশন ডি, সবকটিতে ব্যবহার করা হয়। আচ্ছা, কস্টিক সোডার সংকেত কি? কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? KOH। কে মানে কি? এটা মানে পটাশিয়াম, এটাকে বলা হয় কস্টিক পটাশ। কস্টিক সোডা NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। NaNO3 সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, NaCO3 সোডিয়াম কার্বনেট। আচ্ছা, GH হরমোন নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? GH হরমোন, যেটাকে আমরা গ্রোথ হরমোন বলছি, এটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, পিটুইটারি। কোন গ্রন্থি থেকে GH হরমোন নিঃসৃত হয়? উত্তর হবে এখানে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি রয়েছে, এবং এটি খুব একটা ছোট আর কি গ্রন্থি, যেটি
আবার খুব পাওয়ারফুল। এটা থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয়, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, অনেকগুলো হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়, অগ্নাশয়। আলফা বিটা ডেল্টা কোষ থেকে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্টেটিন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়। লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এর উপর লেপন করা হয়? তো এই প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন, মানে একদম পাতি প্রশ্ন দিয়ে আজকের সেটটা রয়েছে। প্রত্যেকের যেন কনফিডেন্সটা ফিরে আসে। সায়েন্স কোশ্চেন অনেক সময় কি হয়, দুটো একটা ভুল গেলে কনফিডেন্স হারিয়ে যায়, আমি মনে হয় সায়েন্স পারি না, বাট এরকম কিছু না। এই কোশ্চেনগুলো যে খুব সহজ তাও না, একেবারে একটু না পড়া থাকলে তুমি পারবে না, চর্চা না থাকলে পারবে না। উত্তর হবে জিঙ্ক লেপন। লোহার উপর জিঙ্ক মানে দস্তা, দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন, তাই তো, যাতে লোহায় মরিচাটা না পড়ে। তো এখানে একটা প্রশ্ন আসে যে এটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে করা হয়, তাই তো। এবার আমরা একটু ডিটেলসে যদি বলি ব্যাপারটা, তড়িৎ বিশ্লেষণ একটা চ্যাপ্টার রয়েছে রসায়নের মধ্যে, রসায়ন বিজ্ঞান কেমিস্ট্রি পার্ট। তড়িৎ বিশ্লেষণ এটা একটা পদ্ধতি, যে পদ্ধতি আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণে কি করা হয় যে এমন কিছু পদার্থ, জিঙ্কের একটা যৌগ যেটাকে তড়িৎ বিশ্লেষিত করে লোহার উপরে ফেলা হবে। অর্থাৎ এখানে প্রশ্নটা এটা হয়, তড়িৎ বিশ্লেষণের সময় লোহাকে কোথায় রাখা হয়, লোহাকে কোন তড়িৎদ্বারে রাখা হয়, ক্যাথোডে নাকি অ্যানোডে তড়িৎদ্বারে রাখা হয়? বলো। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আমি তোমাদেরকে দিলাম। তড়িৎ বিশ্লেষণের সময় যখন তড়িৎ লেপন করা হয়, মানে লোহার উপর জিঙ্ক লেপন করা হয়, তখন লোহাকে কোন তড়িৎদ্বারে রাখা হয়? অপশন এ বলা হচ্ছে ক্যাথোড নাকি অ্যানোড, ক্যাথোডে নাকি অ্যানোডে? সঠিক উত্তর কি হবে? লোহাকে কোন তড়িৎদ্বারে রাখা হয়, ক্যাথোডে নাকি অ্যানোডে? উত্তর কোনটি হবে? উত্তর হবে ক্যাথোডে রাখা হয়। ঠিক আছে, উত্তর হবে ক্যাথোডে রাখা হয়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে। কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? শব্দ দূষণ সৃষ্টি করে কোন ধরনের শব্দ? ধরো বাইকের হর্ন, তুমি যদি পিছনে বাইক চালাচ্ছ, সামনে কেউ যাচ্ছে, অতিরিক্ত হর্ন দাও, সে কিন্তু রেগে যাবে। মানে কি, এটা শ্রুতিকটু অনেকটা, কানে লাগে, এরকম বলি আমরা। যাই হোক, তো শব্দ দূষণ সৃষ্টি করবে কোন শব্দ? সুরযুক্ত, মৃদু, সুরবর্জিত কথাবার্তার শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ এটা শব্দ দূষণ করে না, এগুলো হবে না। সুরবর্জিত শব্দ, যার এক্সাম্পল বোমা, পটকা, বাজি, হর্ন, এইগুলো আওয়াজ। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কখন হয়? চার্লস বয়েলের সূত্র অনুযায়ী আমরা যখন জানি যে প্রত্যেকটা গ্যাসের আয়তন শূন্য হবে, সেই উষ্ণতাটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। ম্যাথামেটিক্যালি এটা বার করা হয়েছে। তো এখানে ফারেনহাইট স্কেলে তোমাকে বলতে হবে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা এটি হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এবং এই পরম শূন্য তাপমাত্রা তুমি যদি সেলসিয়াস স্কেলে বলো কত হবে? সেলসিয়াস স্কেলে কত হবে? সেলসিয়াস স্কেলে হবে -273 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা কেলভিন স্কেলে করি, এই কেলভিন স্কেল ব্যাপারটা তৈরি হয়েছে এই পরম শূন্য উষ্ণতা থেকে। কেলভিন স্কেলে 0 কেলভিন, এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে বিভিন্ন স্কেলে আমরা বিভিন্ন রকম পাঠ পাচ্ছি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো থার্মোমিটার উষ্ণতা মাপতে ব্যবহার করি, কিন্তু উচ্চ উষ্ণতা মাপতে ব্যবহার করা হয় কোন যন্ত্র? উত্তর কি হবে? পাইরোমিটার। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। থার্মোমিটারের সাধারণ উষ্ণতা আমরা পরিমাপ করি,
সাধারণ উষ্ণতা নরমালি। যদি বলা হয় খুব নিম্ন উষ্ণতা পরিমাপ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়, নিম্ন উষ্ণতা আর নর্মাল থার্মোমিটারে আমরা যে পদার্থটি ব্যবহার করি সেটি হচ্ছে পারদ। পারদ থার্মোমিটার ব্যবহার করি সাধারণ উষ্ণতা পরিমাপে, বাট নিম্ন উষ্ণতা পরিমাপে দেখা যায় পারদটা জমে কঠিন হয়ে যায়, তখন সেক্ষেত্রে ব্যবহার করা হয় নিম্ন উষ্ণতা পরিমাপে কি ব্যবহার করা হয়, অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল নিম্ন উষ্ণতা পরিমাপে অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। তাহলে এখানে কিন্তু অনেক কথা বললাম, খেয়াল রাখতে হবে। অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। ক্যালোরিমিটার এটা কি, এটা তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক। আর তোমরা তো জানোই ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করা হয়, লেখার কোনো প্রয়োজন নেই। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, লোহিত রক্তকণিকা যেটাকে আমরা বলছি আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা যার আয়ুষ্কাল কতদিন হয়, 1 থেকে 15 দিন, 3 থেকে 10, 120 নাকি 180 দিন, বলো। তো লোহিত রক্তকণিকার গড় আয়ু আমরা যদি দেখি 120 দিন, এটা হচ্ছে গড় আয়ু। কোনটা কিছু কম বেশি হতে পারে, গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকার পরিমাণ কত থাকে জানো, এটি পুরুষদের বলা হচ্ছে 50 লক্ষ প্রতি ঘন সিসি রক্তে, ঘন সিসি রক্তে, প্রতি ঘন সিসি রক্তে অ্যাভারেজ 50 লক্ষের কাছাকাছি থাকে, 0 থেকে 50 লক্ষ। আর এটা ফিমেলদের ক্ষেত্রে কত থাকে, ফিমেলদের ক্ষেত্রে 45 লক্ষ, এটা নর্মাল থাকে। আচ্ছা, নিচের কোন রোগটিতে হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয়, নিচের কোন রোগটিতে হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয়, বলো কি হবে এখানে রাইট অ্যান্সার। হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয়। তো হিমোগ্লোবিনের ভিতরে আমরা যদি দেখি অনেক রকম ব্যাপার রয়েছে, সেই ডিটেলস যাচ্ছি না। হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হয়। হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ বলতে হিমোগ্লোবিনের গঠনটা ত্রুটিপূর্ণ হয়, ঠিক আছে। হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তের অক্সিজেন সরবরাহটা বজায় রাখা। তো সেই অক্সিজেন ত্রুটিপূর্ণ হলে অক্সিজেন সরবরাহটা ঠিকঠাক করতে পারে না, যার ফলে অনেক ধরনের রোগ হতে পারে। তার মধ্যে এখানে বলা হচ্ছে হেমাচুরিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, অপশন ডি, বিসি উভয়। তো এখানে বলা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। থ্যালাসেমিয়া হতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া, এই দুটো কেস এখানে হতে পারে। ওকে, এই যে থ্যালাসেমিয়া বলা হয়, থ্যালাসেমিয়া রক্ত দিতে হয় কেন বারবার, কারণ এই যে হিমোগ্লোবিন তার গঠন ত্রুটিপূর্ণ হয়, যেটা অক্সিজেন বহন করতে পারে না ঠিকঠাক, যার কারণে এই ঘটনা ঘটে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস এটি সর্বাধিক আছে সেটি কোনটি, হিলিয়াম, নিয়ন, আর্গন নাকি জেনন? বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি, বিরলতম গ্যাস মানে যেগুলোকে আর কি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে, উত্তর হবে আর্গন, এটি তুলনামূলক বেশি থাকে। ক্যাথোড রশ্মি হলো কি, ক্যাথোড রশ্মি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলফা রশ্মি স্রোত, ইলেকট্রনীয় স্রোত, অপশন ডি, নান অফ দিস। ক্যাথোড রশ্মি প্রথমে এই বিষয়টা পাওয়া গেছিল, যেটা পরবর্তীকালে দেখা হচ্ছে ক্যাথোড রশ্মিটা হচ্ছে ইলেকট্রন স্রোত, অপশন সি।
কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? উত্তর কি হবে এখানে? তরলের ঘনত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ট্যাকোমিটার, অ্যানিমোমিটার। উত্তর হবে হাইড্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে কি? আর্দ্রতা, হিউমিডিটি পরিমাপ করি। অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ। তোমরা বলবে ট্যাকোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। বরফ জলে ভাসে তার কারণ? বরফের তুলনায় জলের ঘনত্ব বেশি, কম, তাপমাত্রা বেশি, দ্রবণীয়তা বেশি। একটা পাত্রে জল রয়েছে, এখানে এক খণ্ড বরফ ভাসছে। তাহলে এই যে বরফটা ভাসছে, যদি জলে ভাসে তাহলে জলের থেকে এর ঘনত্বটা কি হবে? ঘনত্ব কি হবে? যেটা জলের উপরে ভাসবে তাহলে তার ঘনত্ব, যেটা ভাসছে তার ঘনত্ব জলের ঘনত্বের কম হবে। বা উল্টোটা যদি বলি, বরফ জলে ভাসে কারণ বরফের তুলনায় জলের ঘনত্ব বেশি। জলের ঘনত্ব যদি বেশি হয়ে যায় অন্য বস্তুর থেকে, তাহলে অন্য বস্তুটি জলে ভাসবে। একটা কাঠের টুকরো জলে ভাসে কারণ কাঠের ঘনত্ব জলের ঘনত্ব থেকে অনেক কম। আবার একটা লোহার টুকরো জলে ডুবে যায় কারণ লোহার ঘনত্ব জলের থেকে অনেক বেশি। যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভেদ দেখা যায় না সেগুলোকে আমরা কোন উদ্ভিদ বলতে পারি? টেরিডোফাইটা গুপ্তবীজী, ব্যক্তবীজী নাকি শৈবাল? নর্মাল যেগুলো আছে উদ্ভিদ, আমরা মূল, শিকড়, কাণ্ড, পাতা এগুলো দেখতে পাই, বাট তুমি শৈবালে এগুলো দেখতে পাবে না। আচ্ছা, আমাদের প্রচুর ব্যাচ আছে কোথায়? TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা করাচ্ছি, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিজিট করো TWS একাডেমি অ্যাপ। বছরের শুরুতে কিন্তু বেশ কিছু অফার থাকছে। আচ্ছা, নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে? তিমির শ্বাস অঙ্গ কি? বহিরাবরণ, ফুলকা, শ্বাসযন্ত্র, লাং, শ্বাসনালী। লাং মানে ফুসফুস, লাং মানে হচ্ছে ফুসফুস। আচ্ছা, আমাদের মানুষের প্রধান শ্বাস যন্ত্র কি? ফুসফুস। তিমি এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তিমি স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ তিমি এর কিন্তু শ্বাসাঙ্গ হবে ফুসফুস। স্তন্যপায়ী প্রাণী বেশিরভাগ শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস। ওকে, মাছের ক্ষেত্রে তুমি বলতে পারো ফুলকা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগটা কিভাবে পরিবর্তন হয়? বায়ুতে শব্দের গতিবেগ হ্রাস পায়, শব্দ অনেক দূরে পৌঁছাতে পারে, শব্দের গতিবেগ বেড়ে যায়, বায়ুতে শব্দের প্রতিসরণ হয় না। তাহলে এখানে মেনলি শব্দের বেগ কম বেশির কথা এখানে আমরা যদি দেখি, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে। জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? উত্তল, অবতল, উভয় নাকি কোনোটি নয়? বায়ুর বুদবুদ এটা অবতল লেন্সের মতো কাজ করে। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পরীক্ষার প্রশ্ন এটা। অপশন তুমি দেখতে পাচ্ছ পারদ, এলপিজি, শুষ্ক বরফ, প্লাজমা। পদার্থের 5টি অবস্থা আমরা জানি। মোট অবস্থা, অবস্থা হচ্ছে 5টি। একটা হচ্ছে কঠিন, 2 নম্বর তরল, 3 নম্বর হচ্ছে গ্যাস, 4 নম্বর হচ্ছে প্লাজমা। 4 হচ্ছে প্লাজমা। এটা হচ্ছে অতি উচ্চ অবস্থা, অতি উচ্চ তাপমাত্রায় এই অবস্থা তৈরি হয়। তাহলে প্লাজমা এই অবস্থাটা বলা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় এটা গঠিত হয়। যেমন সূর্য বলা হচ্ছে প্লাজমা অবস্থায় রয়েছে, ভিতরে যে উপাদানগুলো রয়েছে অতি উচ্চ উষ্ণতাতে এই অবস্থাটা তৈরি হয়। ঠিক এর বিপরীত আরেকটা ধরা হয় যে খুব নিম্ন তাপমাত্রায়
একটা অবস্থা তৈরি হয় যেটাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন অবস্থা। ঠিক আছে, যেটা খুব নিম্ন তাপমাত্রায় এই অবস্থাটা তৈরি হয় বলে ধরা হচ্ছে, খুব নিম্ন তাপমাত্রায় এই অবস্থাটা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, যেটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল, এই প্রশ্নটা আজকে করিয়েছি আমরা যদিও তো এটি কি উচ্চ উষ্ণতা পরিমাপে আমরা পাইরোমিটার ব্যবহার করি। অপশন এ অ্যামিটার, তড়িৎ প্রবাহ মাত্রা, হাইগ্রোমিটার, আর্দ্রতা ম্যানোমিটার, আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। আউট অফ 26 তোমাদের সঠিক উত্তর কটি হলো কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের সেশন এখানে আমরা এন্ড করছি। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের অ্যাপ TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ। তো চলো আজকের আলোচনা এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যে কোয়েশ্চেনগুলো পারোনি বা জানতে না, যে ইনফরমেশনগুলো নতুন মনে হলো, অবশ্যই তোমরা নোট করবে। ওকে, টাটা, বাই।